এরকম কাণ্ডে মিম কিছুক্ষণ অবাক হয়ে রইল। শেষমেশ এক প্রকার পরিস্থিতির উপর জোরজবস্তি করে মিম গাড়িতে উঠে পড়ল। আজিজ মিমের দিকে এক পলক চাইলেন, অতপর গাড়ি স্টার্ট দিলেন। প্রধান শহর হতে বেরিয়ে কিছুটা গ্রামের পরিবেশে এক পুকুর পাড়ে এসে গাড়ি থামালেন আজিজ। জায়গাটা নিস্তব্ধ, নীরব, শান্ত। দুপুরের ঈষৎ উষ্ণ রোদ এসে শরীরে মৃদু উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। আজিজ গাড়ি থেকে নেমে পড়লেন। ওনার দেখা দেখি মিমও এসে নেমে পড়ল। আজিজ গাড়ির সামনে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছেন। মিম ওনার পাশে গিয়ে দাঁড়াতেই উনি শীতল কণ্ঠে বললেন মিমকে, তাহলে এই বিয়ে ব্যাপারটা তুমি আগে থেকেই জানতে মিস মিস? ওনার এ প্রশ্নে মিমের স্বাভাবিক অনুভূতি থমকে গেল। ফলে মিম নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। মিমের নীরবতা উপলব্ধি করতে পেরে আজিজ পাশ ফিরে মিমের দিকে চাইলেন। মিম তৎক্ষণাৎ দৃষ্টি নত করে ফেলল। আজিজ পুনরায় মিমকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বলো, চুপ আছো কেন মিস মিস? মিম তখন নিচু স্বরে বলে উঠল, জানি। আজিজ এবার কিছুক্ষণ নীরব রইলেন। তারপর তাচ্ছিল্যের হাসি হেসে বলে উঠলেন, বাহ, তাহলে ম্যাডাম এ বিয়েতে খুবই খুশি। তার ছেলেকে নিশ্চয়ই খুব ভালোবাসো, তাই না? মিম সাথে সাথে দৃষ্টি তুলে চাইল আজিজের দিকে। মিমের দৃষ্টি বিনিময় হলো আজিজের সাথে। মিম অবলম্বে প্রতিবাদী স্বরে জবাব দিল, আমি এ পর্যন্ত ওই ছেলেকে দেখিনি এখনো। ভালোবাসা তো দূরের কথা, কাউকে না দেখেও কি আদৌ ভালোবাসা সম্ভব? অন্তত আমার পক্ষে এসব সম্ভব নয়। আজিজও সাথে সাথে অস্থির হয়ে বলে উঠল, তাহলে কি তুমি আমায় ভালোবাসো? আজিজের এরকম প্রশ্নে মিমের শ্বাস প্রশ্বাস থমকে এলো। মিম তৎক্ষণাৎ পুনরায় দৃষ্টি নত করল, কারণ এই প্রশ্নের জবাব দেওয়া অসম্ভব মিমের জন্য। আজিজ হয়তো মিমের দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন, অতঃপর জিজ্ঞেস করলেন, এই কারণেই সেদিন রেস্টুরেন্টে আমায় ওসব কথা বলেছিলে, তাই না? মিম দৃষ্টি তুলে বলল, আপনার প্রস্তাবে রাজি না হওয়ার জন্য আমি সেদিন যা যা বলেছিলাম সবই ঠিক ছিল। সেদিন যা বলেছিলাম বানিয়ে আমি কিছু বলিনি। আর সেদিন এই বিয়ের কথা ভেবে আমি কিছুই বলিনি। আজিজ তখন বলে ওঠে, ওকে, তাহলে তুমি এই বিয়েতে রাজি না, ঠিক তো? আজিজের কথা শুনে মিম সাথে সাথেই বলে উঠল, আমি তা কখন বললাম? আজিজ আবারও বলে উঠল, তাহলে কি তুমি বিয়েতে রাজি? তখন মিম বলল, আমি এটাও তো বলিনি আপনাকে। আজিজ তখন বিরক্ত হয়েই বলল, তাহলে তুমি চাওটা কি? মিম নিশ্চুপ রইল। আজিজও নিশ্চুপ রইল। অতপর আজিজ জোরে একটা নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, একটা কথা জেনে রাখো মিস মিস, আমি কখনোই তোমাকে অন্য কারোর সাথে সংসার করতে দেব না। মিম তখন কাতর কণ্ঠে বলে উঠল, আর আমি আপনাকে কখনোই বিয়ে করব না। এটা আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার পক্ষে কখনোই আব্বু আম্মুর বিরুদ্ধে যাওয়া সম্ভব না। আজিজ পাশে ফিরে গাড়ির উপর এক হাত ঠেকিয়ে মিমের দিকে হুট করে এগিয়ে এসে শক্ত কণ্ঠে বলে উঠল মিমকে, তা তুমি কি করবে আমার জানা নেই, কিন্তু বিয়ে তো আমাকেই করতে হবে, মাইন্ড ইট। মিম তখন করুণ চাহনিতে চেয়ে বলল আজিজকে, আজিজ, আপনি আমার ফ্যামিলির অবস্থা সম্পর্কে বুঝে উঠতে পারছেন না। কোথায় আপনারা আর কোথায় আমরা? আজিজ তখন জোরে ধমক দিয়ে বলে উঠল, খবরদার, এসবের দোহাই দিও না আমাকে। আমার তোমাকে চাই মানে চাই, যে করে হোক চাই। মিম তখন বলে উঠল, আপনি এতটা স্বার্থপর কি করে হতে পারেন আজিজ? মিমের প্রশ্নে আজিজ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারল না, হারিয়ে ফেলল। আচমকা গাড়ির উপর শক্ত হাতে থাবা মেরে বলে উঠল, হ্যাঁ, আমি স্বার্থপর। আমার মতো স্বার্থপর কোথাও পাবে না তুমি। কিন্তু এই স্বার্থপরের পেছনে তুমি আছো। তোমার কারণেই আমি স্বার্থপর হয়েছি মিস মিস। আর আমার অবস্থা কি তুমি বুঝতে পারছো না? আমার উপর কি একটু দয়া মায়া হচ্ছে না তোমার? আজিজের এরকম কথায় মিমের দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আর মিম তার চোখ মুছে বলে উঠল, আমি আমার আব্বু আম্মুকে খুব ভালোবাসি আজিজ। তাদেরকে কষ্ট দিয়ে আমি কখনোই সুখে থাকতে পারবো না। আর তাদেরকে কষ্ট দেওয়া আমার পক্ষে সম্ভব না। আজিজ কিছুক্ষণের জন্য নীরব রইল। মিমকে দেখে আজিজ হয়তো পূর্বের তুলনায় কিছুটা নরম হলো। গুমোট গলায় বলল, আর আমার কষ্ট সহ্য হবে তোমার? আমাকে এতটা কষ্ট দিয়ে কি করে ভালো আছো তুমি? তাহলে এখন তো তোমাকে স্বার্থপর বলা উচিত মিস মিস। মিম কোনো রকম আর প্রতিউত্তর করতে পারল না। মিমের ভেতরটা যন্ত্রণায় ভরে উঠল। পরিস্থিতিটা ক্রমশই বিষাক্ত হয়ে উঠল, যা সহ্য করা প্রায় অসম্ভব হয়ে পড়ল মিমের জন্য। মিম একটা জোরে নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, অনেক দেরি হয়ে গিয়েছে, আমায় বাসায় ফিরতে হবে, আপু চিন্তা করবে খুব। কথাটা বলেই মিম পিছনের সিটে গিয়ে গাড়িতে বসার জন্য উদ্যগ্ধ হলো। হঠাৎ আজিজ চট করে পেছন থেকে মিমের হাতটা ধরে ফেলল।
তড়িৎ গতিতে নিজের দিকে ফিরিয়ে ব্যগ্র কণ্ঠে জিজ্ঞেস করলো মিমকে, শেষবারের মতো তোমায় জিজ্ঞেস করছি, তোমার আব্বু আম্মুকে ওই বিয়ে ভাঙার কথা বলবে কিনা? আর মিম কোনোরূপ জবাব না দিয়ে আদ্রিসের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। আর আদ্রিস তো মিমকে ছাড়ছেই না, পূর্বের তুলনায় আরো হাতটা শক্ত করে চেপে ধরলো আর বলে উঠলো গম্ভীর স্বরে, আমার প্রশ্নের জবাব দাও মিস। জবাব না পাওয়া পর্যন্ত তোমাকে আমি ছাড়ছি না। মিম এবার কোনো উপায় না পেয়ে অনীহা সহিত বলে উঠল, আমি বলবো না। তখন আদ্রিস এ পর্যায়ে মিমের হাত পূর্বের তুলনায় ঈষৎ জোরে চেপে ধরলো, জিজ্ঞেস করলো গম্ভীর স্বরে, আমায় বিয়ে করবে কিনা? তখন মিম বলে উঠল এক পর্যায়ে কোনোরূপ চিন্তা ভাবনা ছাড়াই জিদপূর্বক কণ্ঠে, এটা এখন একভাবেই সম্ভব, আর তা হলো আপনার স্বপ্নে। আমি যদি ইয়াসিরকে বিয়ে নাও করি তবু আপনাকে বিয়ে করব না। আদিত্য তখন গম্ভীর কণ্ঠে বলে উঠল, কেন, কি কারণ আছে এর? মিমও তখন শক্ত কণ্ঠে বলে উঠল, আপনাকে শতবার বলেছি এর কারণ, আমার পক্ষে আর বলা সম্ভব নয়। আপনি বুঝলে বুঝুন, না হলে না বুঝুন, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল থাকব। মিমের এই কথা শোনার পর হুট করে আদিত তার হাতের বাঁধন আলগা করে দিল, শান্ত এবং শীতল কণ্ঠে বলল, ওকে ফাইন, তুমি তোমার সিদ্ধান্তে অটল থাকো, আমিও আমার সিদ্ধান্তে অটল থাকবো, কিন্তু এরপর থেকে যা যা হবে তার সবটাই জন্য তুমি দায়ী থাকবে মিস। বাতাসের তোড়ে ঠিকঠাক চোখ মেলে রাখা দায় হয়ে পড়েছে মিমের জন্য। ফলে মিম চোখ জোড়া বন্ধ করে জানালার দিকে মুখ করে সিটে হেলান দিয়ে বসে রয়েছে। আর গাড়ি স্বাভাবিক গতির তুলনায় বেশ দ্রুতই গতিতে ছুটছে। এর পিছনে অবশ্য আদ্রিসই দায়ী। উনি ওনার রাগটা সম্পূর্ণভাবে এই বেচারা গাড়ির উপর বের করে দিচ্ছেন, কিন্তু আফসোস, জানের ভয়ে ওনার মাঝে বয়ে যাওয়ার সুপ্ত রাগটা পুরোপুরিভাবে এই গাড়ির উপর বের করতে পারছেন না উনি। এদিকে এরকম ড্রাইভিং এর স্পিড দেখে মিমের মাঝে ভয়টা এসে জড়ো হওয়ার কথা থাকলেও কিন্তু মিমের মধ্যে কোনো রকম ভয় কাজ করছে না। অন্য সময়ে স্বাভাবিক অবস্থায় থাকলে গাড়ির এই গতি দেখে মিম নির্ঘাত অক্কা পেত, কিন্তু আজ এখনো এমন কিছুই হলো না মিমের মধ্যে। আজ আদিত মিমের পাশে আছে বলেই অতটা ভয় পাচ্ছে না মিম। ব্যাপারটা ভীষণ অদ্ভুত, তাই না? যে মানুষটাকে মিম মাত্র 1 মাস হলো চিনেছে, সেই মানুষটার কাছেই মিম পান খোয়ানোর মতো মুহূর্তেও অসম সাহস অনুভব করছে। তখন গাড়িতে ওঠার পরপরই ভীষণ অস্থির অনুভব করে মিম। চিন্তায় ছিল মিম পরবর্তীতে আদ্রিস কি করবেন তা ভেবেই মিমের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম হয়ে আসছিল। সেই মুহূর্তে নিজেকে স্বাভাবিক করতে মিম গাড়ির উইন্ডোর কাঁচগুলো নামিয়ে দিয়ে ঠান্ডা হাওয়া উপভোগ করতে শুরু করে। কিছুক্ষণ পরে মনটা বেশ ভালো হয়ে আসে, তবুও মিমের মস্তিষ্কে চলতে থাকে আদ্রিসের বলা প্রতিটি কথা। ওনার পরবর্তী কদম কি হতে চলেছে তা মিম কিছুতেই আন্দাজ করতে পারল না। তবে আদ্রিস যে বিশাল কিছু করার মতলব নিয়ে বসে আছেন তা এই মুহূর্তে ওনার শান্তশিষ্ট মুখোশী দেখেই বলে দেওয়া সম্ভব হচ্ছে। 8 ঘন্টার মাঝেই তারা বাসায় পৌঁছে গেল। আদ্রিস মিমকে নামিয়ে দিয়ে কোনোরূপ কথাবার্তা ছাড়াই নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ওনার এরকম নীরবতা দেখে মিম ভেতরে ভেতরে বেশ ঘাবড়ে গেল, কারণ নিজেকে প্রকাশ করা মানুষগুলো যখন এরকম নীরবতা পালন করে তখন তা আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। তারা নিশ্চুপ, মানে এর অর্থ সেই মানুষটি নিশ্চিত রূপে নিজের মাঝে বড় কোনো পরিকল্পনার সূত্রপাত ঘটিয়েছে, যা সম্পূর্ণরূপে মিমের অজানা রয়ে গেল। মিম ক্লান্ত শরীরটা নিয়ে রুমে আসতেই আপু মিমকে ঘিরে ধরল। কলেজ ছুটির 8 ঘন্টা পর কেন ফিরেছি এই নিয়ে প্রশ্নের ঝুড়ি নিয়ে বসে পড়ল নাফিসা। মিম অবশ্য রিস্কা না পাওয়ার ব্যাপারটা ভান করে বলল আপুকে, আর আপু বিশ্বাস করে নিল মিমের কথা। কিন্তু এরপর মিমের পিছু ছাড়ল না, কারণ মিমের জন্য সে পার্লারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছে, দ্রুত সেখানে যেতে হবে তাকে। কিন্তু এই মুহূর্তে পার্লারে যাওয়া নিয়ে মিমের বেশ অনীহা কাজ করলো। মিম আপুর সাথে এক প্রকার ঝগড়া করেই জয়ী হলো। এরপর আর কি, আপু হাল ছেড়ে দিয়ে আম্মুকে মিমের নামে অভিযোগ শোনাতে ফোন দিল। আর মিম আম্মুর মুখে বকা শোনার পূর্বেই কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণের মাঝে ঘুমানোর এমন একটা ভান করলো যে মিম শোয়ার সাথে সাথেই গভীর ঘুমে মগ্ন হয়ে গিয়েছে। এবার মিমকে ঘুম থেকে জাগিয়ে দেখাক, কিন্তু এভাবে ঘুমের ভান করতে করতে কখন যে সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে মিম তা টের পায়নি। রাত প্রায় 8:30টার দিকে মিমের দীর্ঘ ঘুমের ইতি ঘটল। এই 8:30টার সময়ে হয়তো মিমের ঘুমটাও ভাঙতো না যদি না আদ্রিসকে স্বপ্নে দেখতো। আদ্রিসকে দেখেই স্বপ্নে তিরবির করে উঠে পড়ে আর জেগে যায়।
তারপর চারপাশটা ভালোভাবে দেখে যখন আদিসের দেখা পায় না, তখন এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। আদিস যে মিমের এক প্রকার সুখ শান্তি ঘুম সব কেড়ে নিজের কাছে নিয়ে রাখবেন, তা কখনো কল্পনা করেনি মিম। আগে জানলে মিম হয়তো নিজের সুখ শান্তি ঘুম সবকিছুই সেফটি করে লক করে রাখতো। অতপর অলস ভরপুর শরীরটা নিয়ে বিছানা ছেড়ে উঠে বসলো মিম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমের লাইট নিভিয়ে নাইট ল্যাম্প জ্বালিয়ে ব্যালকনিতে গিয়ে বসলো মিম। এই এক সপ্তাহে এ বাড়ির আর কিছু প্রিয় হোক না হোক, এই ব্যালকনিটা মিমের ভীষণ প্রিয় হয়ে গিয়েছে। এই জায়গাটায় সময় কাটাতে বেশ ভালোই লাগে মিমের। এই ব্যালকনির চারপাশে বয়ে চলা শীতল হাওয়ায় মিম খানিকটা বেশ সংকুচিত হয়ে এলোমেলো পরনে থাকা শালটা দুহাতে সাহায্য জোরে ভালো করে চাপড়ে ধরে মিম। অতপর চক্ষু জোড়া বন্ধ করে নিজেকে পুরোপুরি শান্ত করার চেষ্টা করলো মিম। মিমের মন মস্তিষ্ক কিছুটা ধীর স্থির হতেই মিমের বদ্ধ চোখের সামনে আদিসের প্রতিচ্ছবি ভাসতে লাগলো। এতে কোনো সন্দেহ নেই যে উনি মিমের মন মস্তিষ্কে নিজের একটি পাকাপোক্ত জায়গা তৈরি করে নিয়েছে। তবে এই জায়গাটা উনি কতদিন বজায় রাখতে পারবেন সেটা দেখার বিষয়। মিমের বাবা মার সামনে এই এক সময় ওনাকেও এই জায়গাটা ছেড়ে দিতে হবে। মিম জানে আদিস তাকে খুব ভালোবাসেন, যদি উনি কখনো মুখে সরাসরি এটি বলেননি, তবুও অস্বীকার করার মতো কাজও উনি করেননি। ওনার প্রতিটা কথা এবং কাজ মিমের প্রতি ওনার অনুভূতিগুলো সাক্ষাৎ প্রমাণ দিয়ে যাচ্ছে, যা অস্বীকার করার সাধ্য মিমের নেই। কিন্তু এত কিছুর মাঝেও একটা প্রশ্ন থেকেই যায়, তাহলে মিম কি চায়? আদিসকে নিয়ে মিমের মাঝে কি কোনো অনুভূতি সৃষ্টি হয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে হঠাৎ আপু ব্যালকনিতে এসে হাজির হলো। মিমের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠল কোনো ভূমিকা ছাড়াই, মিম, তুই কি আদিসকে ভালোবাসিস? আচমকা আপুর এহেন প্রশ্নে মিম কিছুটা থতমত খেয়ে গেল। ভীষণ অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, আপু, তুমি এসব কি বলছো? মিমের প্রশ্ন শুনে মিমের আপু হুট করে মিমকে ধমক দিয়ে বলে উঠল, আমার সামনে একদম মিথ্যে বলতে আসবি না। আমি যা প্রশ্ন করেছি তার সঠিকভাবে জবাব দে।